জয় হিন্দ। আজ আমরা ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বল ও গতি, ফোর্স অ্যান্ড মোশন এই অধ্যায়টা পড়ব। আজকে আমাদের এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। আগে 3টি ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি একটু আগের ক্লাসগুলো দেখে নিও। আজকে আমরা এই অধ্যায়ে পড়ব হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। দেখো, মূল পড়ায় প্রবেশ করার আগে এসব একটু গল্প করে নিই। গল্পটা কেমন? দেখো, একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী যার নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। আমরা এতদিন পড়ছিলাম বস্তুর গতি, স্থিতি পড়ছিলাম তো এগুলো। তো এই গতি সম্পর্কিত মানে বিভিন্ন বস্তুর গতি নিয়ে এই বিজ্ঞানী গবেষণা করেন। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। তো ইনি গবেষণা করার পরে সেই তার গবেষণা লব্ধ ফলগুলিকে 3টি সূত্রের আকারে প্রকাশ করেন এবং একটা বইতে মানে একটি গ্রন্থে তিনি লিপিবদ্ধ করে রাখেন তার এই গবেষণালব্ধ ফলগুলিকে। সেই বইটার নাম হচ্ছে প্রিন্সিপিয়া। কি নাম বললাম? প্রিন্সিপিয়া। অনেক সময় শর্ট কোশ্চেন থাকে যে স্যার আইজ্যাক নিউটনের লেখা বইটির নাম কি? কি বলবো? প্রিন্সিপিয়া। এই বইটি সম্ভবত 1687 সালে তিনি এই প্রিন্সিপিয়া গ্রন্থটি প্রকাশ করেন। এই গ্রন্থে তার মানে কার? এখানে স্যার আইজ্যাক নিউটনের যে মানে গবেষণালব্ধ ফলগুলিকে তিনি 3টি সূত্রের আকারে প্রকাশ করেন। 3টি সূত্রের আকারে প্রকাশ করেন, যে সূত্রগুলোকে নিউটনের গতিসূত্র বলা হয়। ঠিক আছে, মানে গতি সম্পর্কিত তত্ত্বগুলিকে তিনি 3টি সূত্রের আকারে প্রকাশ করেন, যাকে বলা হয় নিউটনের গতিসূত্র। ক্লিয়ার এই পর্যন্ত? তো কি বললাম, নিউটনের গতিসূত্র কটা? 3টি। এই সূত্রগুলো হচ্ছে, যেমন ধরো প্রথম সূত্র মানে প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম গতিসূত্রটা। প্রথম গতিসূত্র দেখো কি, দেখো প্রথম গতিসূত্রে কি বলা হয়েছে না, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির ও সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা ধরে চলতে থাকবে। বোঝা গেল না? বোঝা গেল না? বাইরে থেকে যদি আমরা একটা স্থির বস্তু আছে, এই যে একটা বস্তু আছে, একে যদি আমরা এখান থেকে এখানে সরাবো, যদি আজকে এই বইটা এই বোর্ডটা আছে, বোর্ডটা যদি এখানে থেকে আমি এখান থেকে বল প্রয়োগ করে না সরাই, তাহলে কিন্তু এটা যেমন আছে সেরকমই থাকবে। তো আমাকে বাইরে থেকে সরাতে গেলে বাইরে থেকে এটা বল প্রয়োগ করতে হচ্ছে, তাই না? তাহলে বল প্রয়োগ করলে তবেই না এটা সরবে, মানে মুভ করছে এদিক থেকে। তো বাইরে থেকে বল প্রয়োগ না করলে, মানে বল প্রয়োগ করে যদি একে পরিবর্তনে বাধ্য না করি, তাহলে স্থির বস্তুটা চিরকাল স্থির থাকবে। যদি আমরা একে বল প্রয়োগ না করি, এই বোর্ডটা আজ আছে, কাল থাকবে, পরশু থাকবে, চিরকাল এইভাবেই থাকবে। আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। তো দেখো, এখানে একটা কথা বলি, আমি এখানে অবস্থা লিখেছিলাম না, আবার আমি যখন গতি পড়েছিলাম তখন আমি বলছিলাম অবস্থান বলতে, অবস্থা বলিনি কিন্তু। অবস্থা মানে কঠিন তরল গ্যাসীয় বুঝিয়েছিলাম। তো এখানে অবস্থা বলছি কেন? অবস্থা বলতে আমি ব্যাখ্যায় উল্লেখ করে দিয়েছি, মানে স্থির অবস্থা বা গতিশীল অবস্থা। কোন বস্তুর যদি স্থির অবস্থাকে গতিশীল করতে বা গতিশীল অবস্থাকে স্থির করতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে? তো বাইরে থেকে বল দ্বারা মানে প্রযুক্ত বল দ্বারা যদি অবস্থার পরিবর্তনে বাধ্য না করি, তাহলে কি হবে? তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। এটাই হচ্ছে কথা, চিরকাল সমবেগে সরল রেখা ধরে চলতে থাকবে বা সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। বোঝা গেল? আরেকবার বলে নিই, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে, তোমার সঙ্গে একটু বলো, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু সমবেগে সরল রেখা ধরে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে বলবে যে স্যার এটা শুনলাম তো আমি বুঝতে পারছি না, সচল বস্তু সরল রেখা ধরে চলতে থাকবে বলছেন, তাহলে একটা গাড়ি তো সচল, তাহলে কেন চলছে না? সরল রেখা ধরে চলছে না কেন?
চলছে না কারণ একটাই, দেখো গাড়ি যখন চলছে গাড়ির চাকার যে ঘর্ষণ বলটা সেই গতিটাকে প্রতিহত করছে, কিছুটা কমে দিচ্ছে আস্তে আস্তে ঘর্ষণ বল, বা বাতাসের যে একটা বল আছে না সেই বলের জন্য ওই গাড়ির গতিশীল অবস্থাটাকে আস্তে আস্তে স্থিতিশীল অবস্থায় করবে, মানে ওই বলটা প্রয়োগ মানে বিপরীত দিক থেকে প্রয়োগ হচ্ছে, এদিকে তোমার বাতাসের বল আর চাকার যে ঘর্ষণ বল, যে কারণে গতিশীল বস্তুটা গতিশীল থাকছে না। বুঝতে পেরেছো? এটা একটা কারণ। আর স্থির বস্তু চিরকাল স্থির, তো সেটা আমরা জানি আমরা, তাই না? বলবে স্যার আমরা কি করে বুঝবো স্থির বস্তু চিরকাল স্থির থাকে? একটু দেখি উদাহরণ দেখি। আচ্ছা আমরা এই পরীক্ষাটা অনেকেই বাড়িতে করি, তাই না? একটা গ্লাসের ওপর একটা বোর্ড রাখি, বোর্ডের ওপর একটা কয়েন রাখি, তাই তো? কয়েন রাখার পরে যখন আমরা এই বোর্ডটাকে সজোরে আঘাত করব তখন দেখা যাবে কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে গেল, তাই না? এই যে কেন হলো জিনিসটা, বোর্ড চলে গেল, গ্লাসের মধ্যে কয়েনটা পড়ে গেল, এই যে কয়েনটা। তো কেন হয় দেখো, এই কয়েনটা যখন এর উপর রাখলাম, কয়েনটা স্থিতিজারটা বজায় রাখতে চাইছে। আমরা যখন একে টাচ করছি, যদি আমরা একে আস্তে টাচ করি তখন এটা সব সূত্র চলে যাবে, কিন্তু যখন আমরা একে জোরে আঘাত করছি তখন কাঠটা গতিচাটও লাভ করছে, কিন্তু এটা তো স্থিতিজারতে আছে, এ তো স্থির আছে, স্থির থাকার জন্য এ কিন্তু এখানেই পড়ে যাচ্ছে। তার মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইছে আর সচল বস্তু সরল রেখায় চলতে থাকছে। ঠিক আছে? তো প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি পাই দেখো, প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি পাই? তো প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি পেলাম? এক নম্বর দেখো, প্রথম গতিসূত্রে আমরা পেলাম একটা জিনিস, সেটা হচ্ছে বলের সংজ্ঞা পেলাম। কিরকম আমি এখন আলোচনা করিনি, বলছি আমি। একটা পেলাম বলের সংজ্ঞা, আর পেলাম হচ্ছে জাড্য বা জড়তা। কি কি পেলাম? একটা পেলাম বলের সংজ্ঞা, একটা জাড্য বা জড়তা। বলের সংজ্ঞা পেয়েছি, কিন্তু বারবার খেয়াল রাখবে, বলের সংজ্ঞা পেয়েছি আর পেয়েছি জাড্য বা জড়তা। তো বলের সংজ্ঞাটা কি দেখি আমরা, এটা আলোচনা করি একটু। দেখো ফিজিক্স খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? একটু ভালো করে মানে মনটা এখানে দাও, তাহলে আরো সহজ লাগবে। প্রথম গতিসূত্রে আমরা কি বলেছিলাম, মানে নিউটন কি বলেছেন প্রথম গতিসূত্রে? না স্থির বস্তুর ধর্ম চিরকাল স্থির থাকা, আর গতিশীল বস্তুর ধর্ম হচ্ছে গতিশীল থাকা, সমবেগে সরল রেখায় গতিশীল থাকা। তাহলে এই স্থির বস্তুকে যদি গতিশীল করতে যাই বা গতিশীল বস্তুকে যদি আমরা স্থির করতে যাই, তাহলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়। বোঝা গেল না? মনে করো এখানে একটা 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 কিছু আছে, কোনো বস্তুকে আমরা ঠেলছি, ঠেললে পরে কি হয়, সে একটু সামনে দিকে এগিয়ে যেতে পারে। তো তাহলে ঠেললে পরে সামনে এগিয়ে যাচ্ছে, বা একটা ফুটবলকে আমরা যখন কিক করছি, স্থির আছে, কিক করলাম, তার বলটা গতিশীল হলো, তাহলে স্থির বস্তুকে গতিশীল করতে গেলে বাইরে থেকে একটা কিক করতে হচ্ছে, মানে বল প্রয়োগ করতে হচ্ছে। আবার ঠিক তেমনি ফুটবল বল, তেমনি ক্রিকেট বল যখন আসছে আমরা ক্যাচ করলাম, মানে ওকে আমরা, ওটা গতিশীল ছিল, আমরা ক্যাচ করে ওকে স্থিতিশীল করলাম, মানে আমরা বাইরে থেকে ওকে ধরে নিয়ে স্থিতিশীল করলাম। ঠিক আছে? তাহলে বলতে পারি যে নিউটনের প্রথম গতিসূত্রে বলা আছে যে স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুকে স্থির করতে হলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়। ঠিক আছে? কি বললাম? যে নিউটনের গতিসূত্রে, মানে নিউটনের প্রথম গতিসূত্রে বলা হয়েছে যে স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুকে স্থির করতে হলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়। অর্থাৎ এবার সংজ্ঞা লেখো, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল বস্তুকে স্থির করা হয় তাকে বলা হয় বল। বলের সংজ্ঞা পেয়ে গেলাম, কি লিখবো? বিজ্ঞানী নিউটন বলেছেন, প্রথম গতিসূত্রে বলেছেন যে স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুকে স্থির করতে হলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়, এটা আমরা জেনে গেছি। অর্থাৎ বাইরে থেকে কি লিখবো? বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা হয় তাকেই বলবো আমরা বল। বলের সংজ্ঞা পেলাম,
ঠিক আছে, তাহলে বলের সংজ্ঞা পেলাম। ঠিক আছে, আবার বলো, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল বস্তুকে স্থির করা হয় অথবা করার চেষ্টা করা হয় তাকে বলা হয় বল। ঠিক আছে, দ্বিতীয়ত কি পেয়েছি আমরা? জাড্য বা জড়তা। চলো এটা দেখি আমরা কাকে বলে জাড্য, কাকে বলে জড়তা। দেখো, খুব ইন্টারেস্টিং এই চ্যাপ্টার। জাড্য বা জড়তা কাকে বলা হয়? জাড্য কাকে বলে জড়তা? দেখো, নিউটনের প্রথম গতিসূত্রে বলা হয়েছে যে স্থির বস্তুর ধর্ম কি বলতো? স্থির বস্তুর ধর্ম হচ্ছে চিরকাল স্থির থাকা। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। আর গতিশীল বস্তুর ধর্ম কি? বলো বলো, গতিশীল বস্তুর ধর্ম হচ্ছে সমবেগে সরল রেখায় গতিশীল থাকা। ঠিক আছে, তাহলে স্থির বস্তুর ধর্ম হচ্ছে স্থির থাকা, আর গতিশীল বস্তুর ধর্ম হচ্ছে সমবেগে সরল রেখায় গতিশীল থাকা। ঠিক ঘুরিয়ে বলো, যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু সরল রেখায় গতিশীল থাকতে চায় তাকে বলা হয় জাড্য বা জড়তা। বুঝতে পারলাম? যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল থাকতে চায় তাকে আমরা বলবো জাড্য বা জড়তা। যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল থাকতে চায় সেই ধর্মকে বলা হয় জাড্য বা জড়তা। তাহলে জাড্য বা জড়তা হচ্ছে একটা ধর্ম। যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল থাকতে চায়, মানে বস্তুর স্থিরাবস্থা বজায় রাখার চেষ্টা বা গতিশীল অবস্থা বজায় রাখার যে চেষ্টা তাকে আমরা বলতে পারি জাড্য বা জড়তা। ক্লিয়ার? তাহলে এখান থেকে স্পষ্ট যে জাড্য বা জড়তা এটা হতে পারে দু রকমের, তাই না? জাড্য বা জড়তা হতে পারে দু রকমের, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। দেখো কত সহজে হবে। দেখো, একটা হচ্ছে স্থিতিজাড্য। তাহলে জাড্য কত রকমের পড়লাম? জাড্য পড়লাম দু রকমের, এক নম্বর হচ্ছে স্থিতিজাড্য আর দু নম্বর হচ্ছে গতিজাড্য। সংজ্ঞাটা চলে এসো, এখান থেকে পেয়ে যাবে। যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায়, স্থির বস্তু তার স্থিরাবস্থা বজায় রাখতে চায় সেই ধর্মকে বলা হয় স্থিতিজাড্য। তাহলে যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় তাকে বলা হয় স্থিতিজাড্য। আর গতিজাড্য কি? যে ধর্মের জন্য গতিশীল বস্তু তার গতিশীল অবস্থা বজায় রাখতে চায় তাকে বলবো গতিজাড্য। কি সহজ না কঠিন বলো? কি বলবো? যে ধর্মের জন্য স্থির বস্তু তার স্থির অবস্থা বজায় রাখতে চায় তাকে আমরা বলবো স্থিতিজাড্য। যদি স্থিতিজাড্য বলি, যে ধর্মের জন্য স্থির বস্তু তার স্থিরাবস্থা বজায় রাখতে চায় তাকে বলা হয় কি বলবো? স্থিতিজাড্য। ঠিক উল্টোটা, যে ধর্মের জন্য গতিশীল বস্তু তার গতিশীল অবস্থা বজায় রাখতে চায় তাকে বলবো গতিজাড্য। কি সহজ হচ্ছে তো? লিখে নাও একটু। যে ধর্মের জন্য স্থির বস্তু তার স্থির অবস্থা বজায় রাখতে চায় তাকে বলে স্থিতিজাড্য। আর গতিজাড্য কি বলবো? গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল থাকতে চায় তাকে বলা হয় গতিজাড্য। ক্লিয়ার? তাহলে যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় তাকে বলা হয় স্থিতিজাড্য। ওই যে দেখালাম, ওই যে কয়েনটা যখন তোমার গ্লাসের মধ্যে পড়ে গেল, এই যে এটা একটা গ্লাস, গ্লাসের উপর একটা শক্ত কার্ডবোর্ড, এখানে একটা কয়েন রাখলাম, কয়েনটা স্থির, কয়েনটা স্থির। যখন আমরা একে আঘাত করব কি হবে? আস্তে আস্তে কাঠ সরে গেল, কিন্তু এটা স্থিতিজাড্যের জন্য এখানে পড়ে গেল, কারণ এ তার স্থির অবস্থা বজায় রাখতে চাইছে। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইছে, যার ফলে ওটা কার্ডবোর্ডটা গতিশীল হওয়া সত্ত্বেও কিন্তু কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে গেল। এটা হচ্ছে একটা স্থিতিজাড্যের উদাহরণ। যে এবার কতগুলো কমন প্রশ্ন আসে যার উত্তর লিখতে হয়। কিরকম? যেমন ধরো, স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে বাসে থাকা যাত্রীগণ পেছনে হেলে যায় কেন? কি বলবো না, বাস যখন স্থির তখন যাত্রীও স্থির,
একজন বাসের মধ্যে বসে থাকা যাত্রীও স্থির আছে, তার পুরো দেহটা স্থির। এবার বাস যখন সামনের দিকে চলতে শুরু করলো, সাপোজ বাস যখন সামনের দিকে চলতে শুরু করলো, তখন বাসটা গতিশীল হয়ে গেল। এবার যাত্রীর দেহের নিম্নাংশ মানে যেটুকু ধরো বাসের সঙ্গে লেগে আছে, বাসের সঙ্গে বসে আছে, পা বা কোমর পর্যন্ত যখন বসে আছে, এইটুকু বাসের সঙ্গে গতিশীল হয়ে গেল, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ তখনও গতিশীলতা লাভ করেনি, যে কারণে ওটা স্থির অবস্থা থাকার জন্য তার স্থির অবস্থা বজায় রাখতে চাইছে, যে কারণে উপরের অংশটা পেছন দিকে হেলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে কি লিখবো? যে বাস যখন স্থির তখন যাত্রীর দেহ স্থির, তাই স্থির অবস্থায় আছে। এবার বাস যখন চলতে শুরু করে তখন বাস গতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীর দেহের নিম্নাংশ বাসের সঙ্গে গতিশীল হয়, কিন্তু তখনও দেহের ঊর্ধ্বাংশ তার স্থির অবস্থা বজায় রাখতে চায়, যে কারণে সে পেছন দিকে হেলে পড়ে। ঠিক আছে? ঠিক একই রকম, মানে যদি ঘুরিয়ে দেয় যে চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীগণ সামনের দিকে হেরে যায় কেন, ঝুঁকে যায় কেন? পারবে এটা? কি হবে বলতো? না, যখন বাস গতিশীল তখন বাসের মধ্যে থাকা যাত্রীও গতিশীল, যাত্রীর দেহ গতিশীল। হঠাৎ যখন বাস ব্রেক কষে অর্থাৎ বাস স্থিরাবস্থা লাভ করতে যায়, তখন বাসের মধ্যে থাকা যাত্রীর দেহের নিম্নাংশ স্থিরাবস্থা লাভ করে, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ তখনও তার গতিশীলতা বজায় রাখতে চায়, যে কারণে সে সামনের দিকে হেলে যায়, সামনের দিকে ঝুঁকে পড়ে। ক্লিয়ার করতে পারলাম জিনিসটা? ঠিক একই। আচ্ছা, এটা তো গেল একটা সমস্যা বা একটা প্রশ্ন গেল, আরো অনেক প্রশ্ন আছে। স্থিতিজাড্যের উদাহরণ দিইনি, গতিজাড্যের উদাহরণ দিইনি। যেমন ধরো গতিজাড্যে বলি পাখার সুইচ অফ করলে, মানে চলন্ত পাখার সুইচ অফ করলে সঙ্গে সঙ্গে পাখাটি অফ হয়ে যায় না, কেননা সে তার গতিশীলতা মানে গতিজাড্যের জন্য তার গতিশীলতা বজায় রাখতে চায় কিছুক্ষণ। এটা হচ্ছে একটা উদাহরণ। অনেক সময় প্রশ্ন আসে ঘুরিয়ে যে পাখার সুইচ অফ করার সঙ্গে সঙ্গে পাখার ব্লেডের গতি মানে চলন্ত পাখার সুইচ অফ করলে পাখার ব্লেড সঙ্গে সঙ্গে স্থির হয় না কেন? একই বলবো যে চলন্ত পাখা মানে ঘুরন্ত পাখা তার গতিশীলতার জন্য মানে গতিশীলতা বজায় রাখতে চায়, যে কারণে কিছুক্ষণ চলতে থাকে। ঠিক আছে? তাই সঙ্গে সঙ্গে সুইচ অফ করার সঙ্গে সঙ্গে বন্ধ হয় না। সাইকেলে যখন প্যাডেল করি আমরা, সাইকেলে প্যাডেল করার সঙ্গে সঙ্গে মানে প্যাডেল বন্ধ করার সঙ্গে সঙ্গে কিন্তু সাইকেল বন্ধ হয় না। কেন? সাইকেলে বল প্রয়োগ করি, যখন প্যাডেল করি, প্যাডেল মানে বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে সাইকেল কিছুটা সামনের দিকে গতিশীল হয়ে যায়, মানে সাইকেল গতিশীল হয়ে যায়। তো প্যাডেল বন্ধ করার সঙ্গে সঙ্গে কিন্তু সাইকেল বন্ধ হয় না, কারণ সে তার গতিশীলতা কিছুটা বজায় রাখতে চায়। কারণে সাইকেলের মানে প্যাডেল বন্ধ করলে সঙ্গে সঙ্গে বন্ধ হয় না। ঠিক আছে? এই সমস্যাগুলো কিন্তু আসে পরপর, দেখবে। আরো কি হয়? আচ্ছা, আরেকটা যে উদাহরণ মনে পড়েছে, সেটা হচ্ছে কম্বলে যখন ধুলো ঝাড়ে, কদিন শীত তো আস্তে আস্তে যাচ্ছে, শীতের সময় কম্বল যে বের করে, কম্বলে যে ধুলো ঝাড়ার জন্য যে লাঠি দিয়ে আমরা পেটাই, কি হয়? ধুলোগুলো স্থির অবস্থা বজায় রাখতে যায়, ধুলো কণাগুলো যখন পেটাই কম্বলটাকে গতিশীল করেছি, ধুলো কণাগুলো আস্তে আস্তে সেই নিচে গিয়ে পড়ে যায়। ঠিক আছে? যেমন কাঠটা সরালাম আমরা, ওই কাঠটাকে সরিয়ে কয়েনটা যেমন পড়লো নিচে, ওরকম কম্বলটাকে সরিয়ে দিলাম, কিন্তু ধুলো কণাগুলো নিচে পড়ে গেল। কম্বল সাফের ব্যাপারটা একই রকম হয়ে যায়। ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার চলন্ত বাস, ঘুরন্ত পাখা, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবসময় খেয়াল রাখবে। এই প্রশ্নগুলো সবসময়তে আসে। কি ঘুরন্ত পাখা সুইচ অফ করার সঙ্গে সঙ্গে পাখাটি বন্ধ হয় না কেন? ঠিক আছে? আচ্ছা, আরো কিছু উদাহরণ বলবো। যেমন ধরো হচ্ছে বল করার সময়, যখন ক্রিকেট বল করে ছুটে এসে বলটা করে কেন? প্রেসার যখন ছুটে এসে বলটা করে, কারণ কি? সে বলটা ছুটে এসে গতিজাড্য লাভ করে, ফলে বলটা যখন থ্রো করছে তখন বলটা আরো স্পিডে পৌঁছায়, আরো গতিতে পৌঁছায়। ঠিক আছে? ক্যাচ ধরার সময় আমরা হাতটাকে একটু পেছন দিয়ে টেনে নিই কেন? ক্রিকেটে বলে যখন ক্যাচ করি তখন গতিজাড্যে আসছে, গতির মধ্যে আসছে, গতিটাকে কিছুটা প্রশমিত করি আমরা, দিয়ে আমরাকে ধরে ফেলি। ঠিক আছে? ওটা গতিজাড্যকে স্থিতিজাড্যে নিয়ে আসছি আমরা। আরো যেমন হয় তোমার হচ্ছে লং জাম্প দেওয়ার সময় অনেক দূর থেকে ছুটে এসে জাম্প দেয় কেন? ছুটে এসে জাম্প দেয় মানে যখন লং জাম্প দেয় তখন মানে ব্যক্তি বা যে লং জাম্প দেয় সেই খেলোয়াড় তার দেহের স্থিরাবস্থা না করে সে একটু ছুটে এসে দেহটাকে গতিশীল করে, গতিশীল করলে সে আরো বেশি লাভ দিতে পারবে, এই জন্য লং জাম্প দেওয়ার সময় দূর থেকে ছুটে আসে। ঠিক আছে? এই প্রশ্নগুলো পড়ে, এগুলো দেখবে। এর পরের দিন আমরা এই বল নিয়ে আরো বিশেষ আলোচনা করবো, অনেক কিছু আছে জানার, বল নিয়ে অনেক কিছু জানার আছে। এর পরের দিন আমরা বল নিয়ে আলোচনা করব, আরো ডিটেলস যাবো অনেক কিছুই। তো
তোমরা আজকে কি কি শিখলে একটু জিস্ট বলো। একটা প্রথম শিখলাম হচ্ছে নিউটনের গতিসূত্র, তাই তো? নিউটনের গতিসূত্র, গতিসূত্র না, প্রথম গতিসূত্র শিখলাম, প্রথম গতিসূত্র শিখলাম। আর কি শিখলাম? বইটার নাম শিখেছি না, বইটার নাম হচ্ছে প্রিন্সিপিয়া, 1687 সালে প্রকাশিত হয়। নিউটনের প্রথম গতিসূত্র শিখেছি। প্রথম গতিসূত্রের মধ্যে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে বলের সংজ্ঞা পেলাম, আর একটা পেয়েছি জাড্য, জাড্য বা জড়তা, তাই তো? জাড্য বা জড়তা পেয়েছি। কাকে বলা হয়? বল পেয়েছি, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে বলা হয় বল। জাড্য পেলাম, যে ধর্মের জন্য, একটা ধর্ম এটা, যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকতে হয় তাকে বলা হয় জাড্য বা জড়তা। এটা হতে পারে দু রকমের, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। কাকে বলা হয় স্থিতিজাড্য, কাকে বলা হয় গতিজাড্য, আমরা শিখলাম। এবারে গতিজাড্যের কিছু উদাহরণ আর স্থিতিজাড্যের কিছু উদাহরণ আর কিছু সমস্যার সমাধান, এগুলো আমরা শিখলাম আজকে। ঠিক আছে? খুব সহজ না খুব কঠিন? বলো, তোমরা কমেন্ট করো, সহজ না কঠিন নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টার। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে। সকলে ভালো থেকো, জয় হিন্দ।